তিস্তা, এবং এই বাংলাদেশে তিস্তা যে প্রবেশ করেছে তিস্তা, সেটি এই মুখটা, এই এই দিকটা থেকেই তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে, তিস্তা নদী। টাকা তো হয়তো সার লাগে, ওই খুঁড়ি দিয়েছি, তাহলে এই জায়গাটা আমাদের খুঁড়ি দিবেন না। আপনারা খুব সূক্ষ্মভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমি চলে এসেছি একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম, সেই সাথে তিস্তা নদীর চর বা তিস্তা নদীর পাড়ে এমন একটি গ্রামে, যে গ্রামটিকে বলা হয় চরখড়িবাড়ি। এই চরখড়িবাড়ি গ্রামের গ্রামীণ জীবন, সেই সাথে এই সীমান্তবর্তী গ্রাম এবং এখানকার জিরো লাইন বর্ডার, সমস্ত কিছুই থাকছে আজকের পুরো ভিডিও জুড়ে। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ যাচ্ছি নীলফামারী জেলার ডিমলা থানার তিস্তা নদীর পাড় ঘেঁষা একটি গ্রাম, নাম চরখড়িবাড়ি। এই গ্রামটির একদিকে তিস্তার চর, আরেকদিকে ভারতের সীমান্ত, যার ওপারেই রয়েছে আন্দারান কুসলিবাড়ি। গ্রাম বাংলার এই রাস্তায় চলতে চলতে যেন চোখে পড়ে যায় গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য। পথের দুপাশে দেখতে পেলাম অসাধারণ সবুজ ধান ক্ষেত আর ছায়াঘেরা গাছপালা। এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা কাঙ্ক্ষিত জায়গার দিকে, চরখড়িবাড়ি। সীমান্ত ঘেঁষা এই গ্রামের চারপাশে প্রকৃতি যেন এক অন্যরকম শান্তির আবহ তৈরি করেছে। চলে এলাম আনন্দবাজার, আর এই আনন্দবাজারের পাশেই কোথাও আমাদের মোটরসাইকেলটি রেখে আমরা চলে যাব সীমান্তর দিকে, সীমান্তর জিরো লাইনের দিকে। এই জায়গার সীমান্ত বর্ডারটি একদম একটু ভিন্ন ধরনের একটি বর্ডার। দূরে এই যে বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে, এখান থেকে হয়তো ক্যামেরায় খুব একটা ভালো আসবে না। দূরে বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে। আমরা আরো কিছুটা আগাবো, আরো কিছুটা বলতে আমরা একদম বর্ডারের শেষ প্রান্ত পর্যন্তই যাব। এই এলাকায় এরকম অনেক গরুর ঘর আছে, যেগুলোতে এই গৃহস্থদের গরু সাধারণত রাখা হয়। এই গরুগুলো এখন এই চরে বিভিন্ন জায়গায় তারা নিয়ে গিয়েছে, এবং বিকেলে আবার এগুলো তাদের এই বাড়িতে নিয়ে আসবে। নদীতে যদিও পানি আছে, কিন্তু এই পানি পার হয়ে যাওয়া সম্ভব, খুব বেশি পানি না, কারণ মূল নদীটা হলো আরো সামনে। এটি একটি শাখা নদী। স্থানীয় এই ভাইয়ের সাথে আমরা যাচ্ছি সীমান্তের দিকে, একদম সীমান্তের জিরো লাইনের দিকে।
এখানে একটি বিজিবির চেকপোস্ট আছে, যেটি পশ্চিম চর খড়িবাড়ি বিজিবির চেকপোস্ট, পশ্চিম খড়িবাড়ি। অর্থাৎ আমরা এই যে এলাকাটিতে রয়েছি এটি চর খড়িবাড়ি বলে, কিন্তু এটি পশ্চিম চর খড়িবাড়ি। সাধারণত এরপরে আর যাওয়ার অনুমতি নেই, তারপরও আমরা এই স্থানীয় ভাইয়ের সাথে আমরা একদম সীমান্তের জিরো লাইন পর্যন্ত যাব। আমরা একদম সীমান্তের শেষ প্রান্তে চলে এসেছি এবং এরপরে আর সামনে যাওয়ার জায়গা নেই। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটি এখানকার সীমানা পিলার। এই মাল্লিটি এদিক দিয়ে এসে এটাই এখানে লাস্ট বর্ডার। আপনারা খুব সূক্ষ্মভাবে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই পাশের যে এই বাঁধটি যে আছে, এই বাঁধটির এই সাইডটি একটু নিচু এবং এই সাইডটি দেখুন যে একটু উঁচু এই গাইড বাঁধটি, এবং এখানে এই নিচু, এটাই এখানকার পার্থক্য বা সীমানা বোঝাচ্ছে যে এটি ইন্ডিয়া আর এটি বাংলাদেশ। এখানে আপনি আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই ব্লকগুলি, এই গাইড বাঁধের যে ব্লক, এই আমাদের এই সাইডে যে ব্লকগুলি আছে, এই ব্লকগুলি আছে স্কোয়ার ভাবে। আর এখান থেকেই তাদের ওই পাশ মানে ইন্ডিয়ার ওই সাইডের যে ব্লকগুলি আছে সেগুলো ব্লক নয়, মূলত সেগুলো হলো পাথর, বড় পাথর। এটি এখানকার একদম শেষ যে জিরো লাইন, ইন্ডিয়া এবং বাংলাদেশের জিরো লাইন, সেটি এখান থেকে শুরু। এই গ্রামটিতে ত্রিমুখী বলতে আমি কথাটি এটি বলার পেছনে একটি কারণ হলো যে এই গ্রামটি মানে তিন দিকে, যেমন একদিকে এই দিকটা এটিতে তিস্তা নদী, এই যে তিস্তা, এবং এই বাংলাদেশে তিস্তা যে প্রবেশ করেছে তিস্তা, সেটি এই মুখটা, এই দিকটা থেকেই তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে, তিস্তা নদী। এবং এই তিস্তার সামনে ইন্ডিয়ার গজলডোবা যে ব্যারেজ সেটি রয়েছে। এবং এই সাইডটিতে দেখতে পাচ্ছেন যে এই যে গাইড বাঁধ, এই বাঁধটির শেষ মাথা, এই যে দূরে দুজনকে দেখা যাচ্ছে, তারা কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছে। ওই জায়গাটি জিরো লাইন, এবং অপর পাশে এই গ্রামটি, যে গ্রামটি কথা আমরা প্রথমেই বলেছি যে এরকম একটি গ্রামে যাব, যে গ্রামটিতে আসলে আপনারা সত্যিকারের গ্রামের যে অনুভূতি সেটি বুঝতে পারবেন। এই গ্রামটিতেই আমরা এসেছি এবং এই গ্রামটির নাম চর খড়িবাড়ি। গ্রামের নামের সাথেই আপনারা বুঝতে পারছেন যে চর মানে চর কথাটি রয়েছে। এর থেকে উপলব্ধি করা যায় যে এই গ্রামটি একটি একদম নদী এলাকার একটি গ্রাম, কিন্তু এই গাইড বাঁধটির কারণে এই গ্রামটিতে বর্তমান বন্যার কোনো পানি ওঠে না, এবং এই গ্রামটি এখন বন্যার পানি থেকে অনেকটাই সেফ জোন বলা যায়, যে সেফ জোনে আছে। ওই যে বাড়ি বিল্ডিং এর বাড়ি এখানে, ওই যেখানে উঠছেন নামাজ পড়ি। আছেন কেমন এই এলাকায়, কেমন না আল্লাহ ভালো। আপনার জন্মস্থান জায়গা এটা? হ্যাঁ জন্মটা আপনার এখানে জন্ম, আছেন তো আল্লাহর মতো ভালো। এখন তার পানি টানি ঢোকেন না, পাট ঢুকে নাই, যে বান্ধের জন্য পানি আর ঢোকেন না, কত বন্যাই হোক ওই পাশে। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? বাচ্চা কাচ্চা হইলো 5 জন। 5 জন না? মেয়ে 2 জন হ্যাঁ, আর ছেলে 3। লেখাপড়া করে? না, লেখাপড়া বাদ দিছে। লেখাপড়া বাদ দিছে? হ্যাঁ, এই যে কারণ বিয়ে শাদী করা আছে। বিয়ে শাদী করেছেন, লেখাপড়া করা হয় নাই? না, আশেপাশে স্কুল নাই? এটা তো চর হয়, কিন্তু এখন তো আর চর নাই। এখন চল চর নাই, রাস্তা পাকা,
আসার সুবিধা, তাই না? টাকা তো হয়তো সার লাগে, ওই ঢাল তো ওই যে খুঁড়ি দিয়ে আসছি, তাহলে এই জায়গাটা আপনাদের খুঁড়ি দিবেন না? আপনাদের এই সুবিধাই বর্তমান সমস্যা। হ্যাঁ সমস্যা, মানে বিদ্যুতের বিদ্যুৎ আলো কম আসে, মানে যে কোনো একটা ধরেন গরমের দিনে মানে ঘরে যদি শুয়ে থাকি, তার মনে করে যে আমরা বাতাস পাই না, ভোল্টেজ পাই না। হ্যাঁ ডিমলা থাকে। এটা ডিমলা, হ্যাঁ, হ্যাঁ। এই প্রত্যন্ত এলাকায় আমরা অনেকের সাথে কথা বললাম এবং যে জিনিসটি আমার মনে হলো যে এখানে স্কুল আছে, তবে স্কুল এখান থেকে অনেক দূরে, পাশে কোথাও। সবাই বলছিল যে এখানে একটি ব্রাক স্কুল আছে, যেখানে মূলত প্রাথমিক শিক্ষা বা 1 থেকে 5 পর্যন্ত যে লেখাপড়াটি সেটি এখানে পড়ানো হয় এবং এখানেই যে বাচ্চাগুলো এরা এখানেই এই 5 পর্যন্ত লেখাপড়া করে। একটি জিনিস খুব লক্ষ্য করলাম, সেটি হলো যে এই গাছগুলো আছে, এই গাছগুলো মূলত এই এলাকায় আমি প্রচুর পরিমাণে দেখলাম এবং এটি সকলেই তাদের ব্যক্তি উদ্যোগে লাগিয়েছে। এই গাছগুলো মূলত এই বাঁধ রক্ষার্থে কিঞ্চিত হলেও উপকার দেয়, কিঞ্চিত হলেও কাজে দেয়। কারণ যে এই যে বালু, এই বালুর বাঁধ, এটি ভারী বর্ষণে কিন্তু এই বালু নিচে চলে যায়। এই গাছগুলো ব্যক্তি উদ্যোগে লাগানোর কারণ হলো যে এই বালুগুলো যাতে আর নিচে না যায় এবং রাস্তাটি যাতে নষ্ট না হয়। এই জিনিসটা অবশ্য ভালো একটা উদ্যোগ, যেহেতু এটি একটি বাঁধ, এই বাঁধটি রক্ষা হলে তাদেরও রক্ষা। সে কারণেই এই প্রচুর এই গাছ লাগানো আছে। দেখুন যে যত দূর চোখ যায় একদম এই পুরো বাঁধ জুড়েই এই গাছগুলো আছে। এগুলো আলামী, এই গাছের নাম কি? না 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 না, অন্য কোনো নাম আছে। তোমরা স্কুলে পড়ো না? কোন স্কুলে? ব্রাক স্কুল। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3? আজকে আজকে স্কুল নাই? ছুটি ছুটি। হ্যাঁ হ্যাঁ ঠিক। এখানে আমরা মোটামুটি অনেক সময় অতিবাহিত করলাম। এই চেকপোস্ট, সেই সাথে একদম ওই 0 লাইন। এখন যেহেতু একদম দুপুর, আমরা যে জায়গায় বাজার এই সামনে, সেই বাজার থেকে যাচ্ছি, দেখি যদি কিছু খাওয়ার হয় সেখানে আমরা দুপুরে হালকা একটু খাবো। এর পরবর্তীতে আমরা আরেকটু সামনে এই দিকটাতে আমরা একটু যাব, এই সামনের এই দিকটাতে, তারপরে আমরা সেখান থেকে ফিরব। আমরা এই বাজারে এসে কিছু খাওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেটি হলো না। কারণ এই বাজারে সমস্ত দোকানই বন্ধ, যে কারণে আমরা দেখি সামনে যদি কোথাও কোনো দোকান পাই সেখানে হয়তো হালকা কিছু খাবো। আমরা এই পিছনের এই রাস্তাটি দিয়ে এসে আমরা এই পাশটিতে গিয়েছিলাম, এইদিকে বর্ডারে গিয়েছিলাম। এখন আমরা এই গাইড বাঁধটি দিয়ে এই পাশটিতে যাওয়ার চেষ্টা করব। এদিকে আরো কিছু দূর গাইড বাঁধটি আছে, সে কারণে এই পাশটিতে যাওয়ার চেষ্টা করব।
রাস্তাঘাটগুলো ভালো থাকে। আবাসাবাদ করি, আবাসবাদ করে নাকি? কিরকম চলছে আল্লাহর রহমত? চলে। চলে, আল্লাহ দিয়ে ভালোই চলে। একটা মেয়ে একটা ছেলে। দুইটাই ছোট না? বিয়ে দিছি। বিয়ে দিয়েছেন? দুইজনকেই বিয়ে দিয়েছেন? না, একটা বাচ্চা ছিল ছোট। ওই যেটা পানি নিয়ে দিল না, হ্যাঁ হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে দিচ্ছে যে বাড়ি। ও, এইখানেই আপনার জন্ম? এই চরেই? হ্যাঁ, আমার জন্ম হয়েছে এইখানেই? হ্যাঁ। এইখানেই তো মোটামুটি জীবন পার করলেন আল্লাহর রহমত। হ্যাঁ, ছোট থেকে তো এই জায়গায় মানুষ হলাম। যাই হোক, আছে সব সুযোগ সুবিধা মোটামুটি সব কিছুই পাওয়া যায় কি? হ্যাঁ, পাওয়া যায়। চিকিৎসা চিকিৎসা এই যে এই জায়গায় আমার হাটঘাট তো দূরে, ছুটি বেরিয়ে যাওয়া লাগে, বড় খাতে যাওয়া লাগে। তবে মানে সুযোগ সুবিধা আছে মোটামুটি, মানে সুন্দরভাবে চলার মতন সুযোগ সুবিধা আছে, তাই না? চলা যায়। কি এই যে একটা সময় পার করলেন, কি জিনিস আপনার সবচেয়ে বেশি সমস্যা মনে হয় যে এই জিনিসটা আসলেই সমস্যা এই জায়গায়, যেটা অন্য জায়গায় থাকলে সুবিধা পাইতেন, এরকম কোনো কিছু মনে হয়? লেখাপড়া, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সবই পাওয়া যায়। লেখাপড়া দিক দিয়ে খালি এই প্রাইমারি স্কুল আছে, এই হাই স্কুল নাই? হাই স্কুল নাই, হাই স্কুল বহুত দূরে। এই যে এতদিন থাকলেন এই জায়গায়, আপনার কাছে কি কোনো সমস্যা মনে হয় না? আর নিজের এলাকা যখন আপনার কাছে এটা কোনো সময় না, লাগে না, কোনো তাই না? সময় এটাই। যাক, অসুবিধা মনে করি না। এই কথাটাই আপনার আমি শুনতে চাইছিলাম যে যেহেতু এই এলাকায় এনার জন্মস্থান জায়গা, আমি এই কথাটি ওনার মুখ দিয়ে শুনতে চাচ্ছিলাম যে ইনি দীর্ঘদিন বলতে কি ওনার জন্ম এখানে, এনার জীবন এখানে কাটিয়ে দিয়েছেন। আমরা হঠাৎ আজকে আসছি, আমাদের কাছে অনেক সমস্যা মনে হচ্ছে, কিন্তু তিনি এত সমস্যাকেও তিনি বলছেন যে জন্মস্থান জায়গা, এই জায়গাকে খারাপ বলা যাবে না। বা ওনার কাছে এখানে আমি কয়েকবার প্রশ্ন করার পরে উনি বলে নাই যে এই জায়গায় এই সমস্যা বা ওই সমস্যা। এটাই মানে মাতৃভূমি বা জন্মস্থানের প্রতি যে একটা মানুষের টান, এটাই এই ভাই বলি বড় ভাই তার যে মনের ইয়েটা, এটাই আমি শুনতে চাইছিলাম। খুব ভালো লাগলো তার কথায়। অনেক সময় অতিবাহিত করলাম, এখন সময় প্রায় 2:37 দুপুর। আর হাঁটার মতন এনার্জিও নেই, শরীরের আর সে অবস্থায় নেই, যে কারণে আমরা চলে যাচ্ছি। দেখি এখন সামনে বাজার, এখান থেকে মোটামুটি 2-3 কিলো হবে। আমরা সেই বাজারে যাব, সেখানে যদি খাওয়ার কিছু পাই খাবো, না পেলে আমরা আমাদের আরও একটু সামনে যেতে হবে, যেটা ওই বাজার থেকে আরও 4 কিলো হবে, আমরা সেখানে যাব। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।